ঝড়ের শব্দ হয়তো এখনো আমার কানে ভাসে। এতগুলো বছর কেটে গেল, কিন্তু বিশ্বাস করুন, সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারিনি। যে রাতে আমার সাজানো সংসারটা, আমার সব কিছু চিরকালের জন্য ওলটপালট হয়ে গিয়েছিল। গল্পটা শুরু হয়েছিল আমার একটা চাকরি বদলির সূত্র ধরে। আমাদের যেতে হয়েছিল এক নতুন জায়গায়, শহর থেকে অনেক দূরে, বেশ নির্জন একটা এলাকা। নদীর ধারে একটা বাংলো দেওয়া হয়েছিল আমাদের। আমরা তখন কিচ্ছু জানতাম না যে ওই শান্ত দেখতে নদীর গভীরে আসলে আমাদের জন্য কি ভয়াবহ একটা পরিণতি অপেক্ষা করে আছে। চলুন আপনাকে নিয়ে যায় সেই অভিশপ্ত রাতের শুরুতে। সেদিন তুমুল বৃষ্টি, সাথে বিদ্যুতের ঝলকানি। এর মধ্যে আমরা যখন এই বাংলোয় পৌঁছলাম, তখন মাঝরাত প্রায় পেরিয়ে গেছে। চারিদিকে মিশকালো অন্ধকার আর নদীর একটানা গর্জন, সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। আমাদের জন্য অপেক্ষা করছিলেন ওখানকার কেয়ারটেকার ভুবনদা। 57-58 বছর বয়স হবে, মুখে অসংখ্য বলিরেখা। আমাদের এত রাতে পৌঁছানোটা যে ওর একদম পছন্দ হয়নি তা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বারবার বলছিলেন, বাবুরা, এখানকার গ্রামের লোক সন্ধে নামার পর নদী পারাপার করে না, আপনারা যদি সকাল পর্যন্ত থেকে যেতেন ভালো হতো। ভুবনদা আমাদের গাড়ির রাস্তাটা দেখিয়ে দিয়ে বললেন যে উনি গ্রামের ভেতরে কাঁচা রাস্তা ধরে আসছেন। কিন্তু তার ঠিক একটু পরেই আমরা নদীর পাড় দিয়ে হুবহু ভুবনদার মতো দেখতে একটা লোককে হন হন করে হেঁটে যেতে দেখলাম। আমার ছোট মেয়ে সুগন্ধা তো চেঁচিয়ে উঠল, বাবা, ওই তো ভুবন কাকা! আমরা তো অবাক, ওই ঝড় বৃষ্টির মধ্যে অতটা জোরে কি করে সম্ভব? আমরা বাংলোয় পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই দেখি পেছনের দরজা দিয়ে ছাতা মাথায় ভুবনদা হাজির। আমি তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকা, আপনি এত তাড়াতাড়ি? আমরা তো আপনাকে নদীর ধার দিয়েই আসতে দেখলাম। ভুবনদা যেন আকাশ থেকে পড়লেন, চমকে উঠে বললেন, না বাবু, আমি তো ওদিকে যাইনি, আমি তো পেছনের রাস্তা দিয়ে এলাম। ওর উত্তরটা শুনে আমাদের মাথাটা আরও গুলিয়ে গেল। প্রথম রাতের ওই অস্বস্তিটা যে পরে সকালেই জমাট বাঁধা ভয়ে পরিণত হবে, সেটা আমরা কল্পনাও করতে পারিনি। এমন একটা জিনিস আমরা দেখলাম যা আমাদের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে দিয়েছিল। সকালে আমার স্ত্রী মন্দাকিনী চিৎকারে ঘুম ভাঙল। ছুটে গিয়ে দেখি বারান্দায় ভেজা কাদামাখা পায়ের ছাপ। কিন্তু ছাপগুলো আমাদের বাড়ি থেকে বেরোনোর নয়, বরং নদী থেকে সোজা আমাদের সদর দরজা পর্যন্ত এসে থেমে গেছে। ভাবুন একবার, যেন কেউ জল থেকে উঠে সোজা আমাদের ঘরে ঢুকতে চেয়েছে। ভুবনদাকে ডাকা হলো, আর ছাপগুলো দেখে ওনার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। উনি আমাদের যা বোঝালেন তা আরও ভয়ঙ্কর। বললেন, ছাপগুলো ভালো করে দেখুন, ওগুলো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়। গোড়ালিটার সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে, একেবারে উল্টো। ভুবনদা কাঁপা গলায় ফিসফিস করে বলেছিলেন, যার পা উল্টো তার ছাপ এমনই হয়। আমার মেয়েরা তো ভয়ে একেবারে আঁতকে উঠেছিল। ওদের শান্ত করতে আমার স্ত্রী মন্দাকিনী ভুবনদাকে ধমক দিয়েছিল, বলেছিল, এসব গাঁজাখুরি গল্প ছাড়ুন তো, বাচ্চাদের ভয় দেখাচ্ছেন কেন? হায়, যদি সেদিন শুধু একবারের জন্য ওর কথাটা আমরা বিশ্বাস করতাম। এরপর কয়েকটা দিন সব মোটামুটি শান্তই ছিল। আমরাও প্রায় ভুলতে বসেছিলাম সেই রাতের ঘটনাটা। কিন্তু অশুভ ছায়াটা যে আমাদের পিছু ছাড়িনি, বিপদ যে নিঃশব্দে ঘনিয়ে আসছিল তা আমরা টের পাইনি। একদিন দুপুরে মন্দাকিনী আমার ছোট মেয়ে সুগন্ধাকে বাজারে পাঠিয়েছিল মাছ আনতে। বাজার যাওয়ার সেই পথেই নদীর ধারে সুগন্ধা এক অপরূপ সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটার চোখে টানা টানা কাজল, মাথায় ঘন কালো চুলের বিনুনি। সে নাকি মিষ্টি করে হেসে ইশারায় সুগন্ধাকে ডাকছিল। এমন সুন্দর মেয়ে সুগন্ধা এর আগে কখনো দেখেনি। সুগন্ধা কাছে যেতেই মেয়েটা খুব অদ্ভুত একটা অনুরোধ করে বসে, আমাকে মাছ দিবি? কণ্ঠস্বরটা খুব মিষ্টি ছিল ঠিকই, কিন্তু অনুরোধটা কেমন খাপ ছাড়া, তাই না? সুগন্ধা মেয়েটার রূপে এতটাই মুগ্ধ হয়েছিল যে না ভেবেই কথা দিয়ে বসে বাজার থেকে ফিরে এসে ওর সাথে খেলবে। আর ঠিক তখনই আমার বড় মেয়ে ইন্দ্রাণী পেছন থেকে সুগন্ধার নাম ধরে ডাকে। সুগন্ধা ঘাড় ফিরিয়ে একবার ইন্দ্রাণীকে দেখে, আবার তাকাতেই দেখে সেই রহস্যময় মেয়েটি সেখানে নেই। এক পলকে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ইন্দ্রাণী তো অবাক, সে জোর গলায় বলতে লাগলো, ওখানে তো শুরু থেকেই কেউ ছিল না। সেই দিনই আমাদের সর্বনাশটা হলো। বাজার থেকে মাছের থলে হাতে ফিরতে ফিরতে সুগন্ধার সন্ধে ঘনিয়ে এলো।
নদীর ধারের ওই নির্জন পথটা আস্তে আস্তে আঁধারে ডুবতে শুরু করেছে। হঠাৎ করে কোত্থেকে যেন পচা মাছের একটা তীব্র গা গুলিয়ে ওঠা গন্ধ সুগন্ধার নাকে আসে। গন্ধটা এতটাই ভয়ঙ্কর যে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। ও বুঝতে পারে এই নির্জন পথে ও একা নয়, ওর হাঁটার গতি আপনা আপনিই বেড়ে যায়। ঠিক তখনই ওর কানের পাশে কেউ যেন হিসহিস করে বলে ওঠে, আমাকে মাছ দিবি? ভয়ে সুগন্ধার সারা শরীর জমে যায়। ও দৌড় শুরু করে, কিন্তু সেই কণ্ঠস্বর ওর পিছু ছাড়ে না, বরং আরও কাছে, আরও জোরে শোনা যায়, কাঁচা মাছের গন্ধ, আমাকে মাছ দে। আমার মেয়েটা ভয়ে আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। কিভাবে যে ও বাড়ির দরজা পর্যন্ত পৌঁছেছিল তা ও নিজেই জানে না। ইন্দ্রাণী দরজা খুলতেই ও জ্ঞান হারিয়ে চৌকাঠের উপর লুটিয়ে পড়ে। আমরা ছুটে গিয়ে ওকে ভেতরে নিয়ে আসি। ভয়ে ওর মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো শুধু ভয় পেয়েছে, কিন্তু আসল বিভীষিকা, আসল ভয়ঙ্কর রাতটা তো তখনও বাকি ছিল। সেই রাত ছিল রক্ত আর কাঁচা মাংসের এক বীভৎস রাত। গভীর রাতে রান্নাঘর থেকে একটা অদ্ভুত খসখস শব্দে মন্দাকিনীর ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন কিছু একটা ছিঁড়ে খাচ্ছে। ও ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে ও যা দেখল সেটা দেখার পর ওর গলা দিয়ে আর কোনো শব্দ বেরোয়নি। ভয়ে জমে গিয়েছিল। মেঝেতে উবু হয়ে বসেছিল সুগন্ধা, ওর সারা মুখে জামায় রক্তমাখা। আর ও বাজার থেকে আনা কাঁচা মাছগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বিশ্বাস করুন, ওই মুখটা আমার মেয়ের ছিল, কিন্তু ওই সত্তাটা, ওটা আমার মেয়ে ছিল না। মন্দাকিনী যখন ওর নাম ধরে ডাকল, ও এমনভাবে ঘাড় ফেরালো যে সেই পৈশাচিক দৃষ্টি আমি কোনোদিন ভুলতে পারবো না। এক অমানসিক শীতল গলায়ও বলল, ও আমাকে মাছ খাইয়েছে, এবার থেকে আমি ওর সাথেই থাকব। আমরা আর এক মুহূর্তও সেই বাড়িতে থাকিনি, কিন্তু পালিয়ে এসে কি শান্তি মিলেছে? আমার মেয়ে আর কখনো আগের মতো হয়নি। আজও মাঝে মাঝে ভাবি, আমরা তো শুধু একটা পুরনো বিশ্বাসকে, একটা কুসংস্কারকে অবহেলা করেছিলাম। তার শাস্তি কি এতটা ভয়ঙ্কর হতে পারে? এই ধরনের আরও অনেক না বলা কাহিনী, যা হয়তো গল্পের মতোই শোনায়, কিন্তু সত্যি। সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ কিছু ভয় শুধু গল্প নয়,